আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুদূর সদন সহ শেখ হাসিনা ও রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট নিজেদের জিম্মায় নিয়েছে দুদক। 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ। সরকার ঘোষিত সময়েই নির্বাচন সম্ভব মনে করেন নাহিদ ইসলাম। তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরামর্শ, দলগুলোকে এগিয়ে আসার তাগিদ। নীতি ও আদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্র ও মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং বাংলাদেশের এলডিসি থেকে বের হবার সূচক নিয়ে সন্দেহ সরকারের, পাচারকৃত কয়েকশো কোটি ডলার এবছরই ফিরিয়ে আনার আশাবাদী অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধানমন্ডির সুধা সদনের বাড়িসহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে এগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে কমিশন। এছাড়া শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক, যেখানে জমা আছে 635 কোটি টাকা। রিপোর্ট মাহবুবুল চপলের। ধানমন্ডি 32-এ বাবার বাড়ি আগেই হারিয়েছেন শেখ হাসিনা, এবার স্বামীর বাড়ি সুধা সদনও হারালেন তিনি। ঢাকায় শেখ হাসিনা ও শেখ রেহানার থাকার জায়গাও আর রইল না। ধানমন্ডির সুধা সদন ছাড়াও শেখ রেহানার সেগুন বাগিচার ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাট, ছেলে ববির নামে থাকা নিকেতনের 2টি প্লট জব্দ করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। একই সাথে শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত, যেখানে জমা আছে 635 কোটি টাকা। বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। দুদকের আবেদনে শেখ রেহানা, টিউলিপ এবং জয়ের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব, তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এজন্য রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। জুলাই বিপ্লবের চেতনায় রাজনৈতিক দল গঠনের কয়েকদিনের মধ্যেই বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলকে এক ছাদের নিচে হাজির করল নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর পাশাপাশি দেখা গেল বিভিন্ন ছাত্র প্রতিনিধি, পেশাজীবী, সিনিয়র সাংবাদিক সহ সুশীল সমাজের উপস্থিতি। ইফতার মাহফিলের আয়োজন রীতিমতো পরিণত হয় এক মিলন মেলায়। এ সময় এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সবার উদ্দেশ্যে বরাবরের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকার আহ্বান জানান। বলেন, ফ্যাসিবাদ নির্মূলে এছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সঙ্গে তাদের অন্যতম দাবি গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন নিয়েও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন তিনি। সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে
একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে। রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের শরিক কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি এই আয়োজনে। আওয়ামী লীগের বিরুদ্ধে 5 আগস্টই জনগণ রায় দিয়ে দিয়েছে বলে জানান এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা একসাথে কাজ করেছি, একসাথে লড়াই করেছি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নীতি আদর্শের ভিন্নতা থাকলেও গণতন্ত্র ও মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান শুটিং ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এমডিএম এর ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে চলা বিতর্কের কারণে যেন নিত্যপণ্যের দাম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ দূষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি সর্বপ্রথম সংস্কারের দাবি তুলে 31 দফা প্রস্তাবনা দিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। আমাদের ডাইরেকশন থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে, আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই, আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয়। যেসব ব্যবসায়ী স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তারাই আজকে একটি বিশেষ রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। দুর্নীতিবাজ এসব ব্যবসায়ী এখন দেশে অস্থিতিশীলতার সৃষ্টির জন্য তাদের কালো টাকা ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ এসেছে, কোনো ভুলের কারণে তা হাতছাড়া করা যাবে না। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনাকে তুলিছেন না। তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিবর্গকে একটু তুলে ধরেন। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। স্বল্পোন্নত বা এলডিসির তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার সুযোগ নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, এটা পুনর্বিবেচনার আবেদন করা হবে। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার চলতি বছরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। তিনি জানান, অনেক দেশ টাকা ফেরত দিতে আগ্রহ প্রকাশ করেছে। মাহবুকুই চপলের আরেকটি রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যিনি জাতিসংঘে অর্থনীতিবিদ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ইন্দোনেশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারেও রয়েছে তার অবদান। বাংলাদেশের অর্থনীতি এখন তার চেয়েও খারাপ বলে জানান তিনি। এখানে গাজার মতো সৃষ্টির অবস্থা, মানে এভরিথিং হ্যাজ কলাপস, এবং এই কলাপসটা ফাইন্যান্সিয়াল সেক্টরে ম্যাক্সিমাম হয়েছে, আপনারা জানেন সেটা। এই ধরনের কলাপস, যে ভঙ্গুরতা, আমরা কোনো ক্রাইসিস কান্ট্রিতে এর আগে দেখিনি। ইভেন ইন্দোনেশিয়াতে যে ক্রাইসিস হয়েছে, যে ভঙ্গুরতা আমি দেখেছি, ওইটার সাথে ওইটাই এশিয়ান ক্রাইসিস ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। তিনি জানান, 2015 সাল থেকে আওয়ামী লীগ সরকার জাতিসংঘে আমদানি রপ্তানির কোনো তথ্য দেয়নি। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার কথা বাংলাদেশের, তবে এর শর্ত পূরণ নিয়ে সন্দেহ থাকায় বিষয়টির পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান ডক্টর আনিসুজ্জামান। এই যে আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের
একটা সাপোর্টিভ একটা ইয়ে হিসাবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না, তবে আমাদের অধিকার আছে, আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আওয়ামী লীগের 15 বছরে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করেছে বলে জানান অর্থ উপদেষ্টা ও বিশেষ সহকারী। আমরা চেষ্টা করছি সব ফেরত আনাতে, বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন। সরকারের নাম অন্তর্বর্তী হওয়ায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বলে জানান এই অর্থনীতিবিদ। আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল পদ্ধতি কাজে না আসায় প্রবাসীদের ভোটদানে প্রক্সি ভোটকেই উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন। তবে এই পদ্ধতিতেও চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বর্তমানে 1 কোটির বেশি প্রবাসী ভোটার রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রচলিত পোস্টাল পদ্ধতি অকার্যকর ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীরা ভোটাধিকার বঞ্চিত দীর্ঘদিন ধরে। প্রবাসীদের ভোটদানে বিকল্প পদ্ধতি অনুসন্ধানে কমিটি করে বর্তমান কমিশন। প্রচলিত পোস্টাল পদ্ধতিকে কার্যকর করার পাশাপাশি অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটের সুপারিশ করে কমিটি। এর মধ্যে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটকেই উপযুক্ত পদ্ধতি মনে করছে কমিশন। কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। তবে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার ক্ষমতা নিকটাত্মীয় বা অন্য কার থাকবে তা এখনো ঠিক হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে প্রক্সি ভোট চালু করতে হলে সংশোধন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরই আইন পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের আস্থার ঘাটতি, বিশ্বাসের অভাব, আর পাশাপাশি আপনি যে কথাটা বললেন একজন ব্যক্তি আরেকজন, অন্ততপক্ষে ন্যূনতম আমরা এতটুকু জায়গাতে আস্থা রাখতে হবে যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপর তো আস্থা রাখতে পারবে। আর তাও যদি না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এটা ব্যক্তির চয়েস। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব, তো নিকটাত্মীয় দেখা যাবে তাহলে আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনি নির্বাচন করুক, উনি কাকে দিবেন, সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন, উনি নির্বাচন করুক। আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি, একসেপ্ট করে আমাদের স্টেক হোল্ডাররা অনলি দেন। এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে কর্মী পাঠানোর জটিলতা নিরসনে প্রবাসী কল্যাণ উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে তারা জানান, সৌদি আরবে কর্মী পাঠাতে বিএমইটি ছাড়পত্র না পাওয়া সহ নানা জটিলতা তৈরি হয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হলে কোনো সিন্ডিকেট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে মন্ত্রণালয়কে সজাগ থাকতে উপদেষ্টার কাছে অনুরোধ জানান তারা। একক ভিসার ফাইলটা ওনারা হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন। উপদেষ্টা মহোদয়কে বোঝানো হয়েছে যে আমরা এই একক ফাইলের কারণে ওইখানে বিদেশে যে সৌদি আরবে যে কর্মীরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা এই সমস্যাগুলো যেন না হয়
এর জন্য ওনারা অ্যাটাস্টেশনটা ম্যান্ডেটরি করেছেন। সত্যায়নের যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটা অলরেডি প্রভাব পড়েছে এবং যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। অধিকাংশ শ্রমবাজার, বড় শ্রমবাজারগুলো বন্ধ। সেজন্য আমরা মনে করি শ্রমবাজারের স্বার্থে, কর্মীদের যাওয়ার স্বার্থে এবং কর্মী যাওয়ার যে প্রবণতাটা আছে এটা কন্টিনিউ থাকার স্বার্থে যেন এটা থাকে, মানে সত্যায়ন ছাড়াই আগের মতো পূর্বের ন্যায় যেন বিএমইটি ক্লিয়ারেন্স করা যায়। পার্টেক্স খেলার খবর। দেশের বডি বিল্ডারদের আন্তর্জাতিক অঙ্গনে খেলার পথ তৈরি করে দিতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বিডি মাসেল শো। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরার সাথে ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের চুক্তি সই হয়েছে। নতুন যুগের বডি বিল্ডারদের সাথে থাকার ঘোষণা দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান। পরাগারমানের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ বিডি মাসেল শো শুরু হবে আগামী মে মাসের 25 তারিখে। 3 দিনের এই প্রতিযোগিতায় 1 কোটি টাকার পুরস্কার দেয়া হবে অ্যাথলেটদের। রাজধানীর এক হোটেলে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরার পক্ষে গোল্ড জিমের হেড অব মার্কেটিং ও হেড অব অপারেশনস আনিসুল ইসলাম ববি এবং আয়োজক কমিটির সদস্য নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। চুক্তি শেষে নাজমুস সাকিব জানান, দেশের বডি বিল্ডারদের আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ করে দিতেও চেষ্টা করছেন তারা। বিডি মাসেল শো এর মাধ্যমে আমরা শুধু যে এখানে অর্গানাইজ করলাম, এখানে কম্পিটিশন করে শেষ তার না, আমরা চাচ্ছি যে বাংলাদেশে যারা বডি বিল্ডিং করবে, যারা বাংলাদেশে বডি বিল্ডিং থেকে ভালো ভালো খেলোয়াড় যারা উঠে আসবে, তাদেরকে আমরা ইন্টারন্যাশনালি প্রমোট করব। দেশে প্রথমবারের মতো আয়োজিত 1 কোটি টাকার এই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গোল্ড জিমের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, বসুন্ধরা সবসময় বডি বিল্ডারদের পাশে থাকবে। বসুন্ধরা গ্রুপ আমরা অলওয়েজ ফিটনেস এবং মানুষের স্বাস্থ্য নিয়ে অলওয়েজ কনসার্ন থাকছি। আমরা সব, আপনাদের হয়তো মনে আছে, আমরা সবার প্রথম ইন্টারন্যাশনাল জিম ফ্র্যাঞ্চাইজ গোল্ড জিম আমরা বাংলাদেশে নিয়ে আসলাম বসুন্ধরা শপিং মলের উপরে। অর্গানাইজিং কমিটির সদস্য ও হেড অব মিডিয়া নুরুল ইসলাম খান নাইম বলেন, এই টুর্নামেন্ট দেশের বডি বিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরো এক ধাপ এগিয়ে নেবে। এই খেলার মাধ্যমে ইন্টারন্যাশনাল ভাবেও বাংলাদেশের বডি বিল্ডিংটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বডি বিল্ডিং ও ফিটনেস কমিউনিটি আয়োজিত এই প্রতিযোগিতায় 4 বিভাগে 12টি ইভেন্টে অংশ নেবেন দেশি ও প্রবাসী বডি বিল্ডাররা। প্রতিযোগিতায় সেরা বডি বিল্ডারদের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি ব্র্যান্ড নিউ 1500 সিসি গাড়ি সহ 1 কোটি টাকার অর্থ পুরস্কার। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সুদের সাধন সহ শেখ হাসিনা ও রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট নিজেদের জিম্মায় নিয়েছে দুদক। 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ। সরকার ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব মনে করেন নাহিদ ইসলাম। তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরামর্শ, দলগুলোকে এগিয়ে আসার তাগিদ। নীতি ও আদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্র ও মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং বাংলাদেশের এলডিসি থেকে বের হবার সুযোগ নিয়ে সন্দেহ সরকারের, পাচারকৃত কয়েকশো কোটি ডলার এবছরই ফিরিয়ে আনার আশাবাদী অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।